প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা আলোকীয় যন্ত্রের পার্ট 3 এর ক্লাস করব। এই ক্লাসে প্রধানত আমরা বীক্ষণ যন্ত্র সম্পর্কে জানব। এর আগের ক্লাসে আমরা কি জেনেছিলাম? মানুষের চোখের গঠন, ত্রুটি এবং যে চোখে প্রতিবিম্ব গঠিত হয় সেই প্রতিবিম্বের ত্রুটি, তার কারণ, সমস্যা, প্রতিকার এগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকের আমরা প্রধানত বীক্ষণ যন্ত্র সম্পর্কে জানব। এই বীক্ষণ যন্ত্র শব্দটা শুনলেই আমরা বুঝতে পারছি বীক্ষণ অর্থাৎ দেখা, তাই না? দেখতে সাহায্যকারী যন্ত্র, মানে আমাদের দর্শনে সাহায্যকারী যন্ত্রগুলোকে প্রধানত বীক্ষণ যন্ত্র বলে। তাহলে বীক্ষণ যন্ত্রের প্রথমেই বলতে হয়, বীক্ষণ যন্ত্র বলতে গেলে দেখো, যদি কোনো বস্তু খুব ছোট আকারের হয়, খুব ক্ষুদ্র, বা বস্তুটা যদি অনেক দূরে থাকে, তখন কি হয়? তখন আমাদের চোখ খালি চোখে, মানে কোনো যন্ত্র ছাড়া কিন্তু আমরা সেই ক্ষুদ্র বস্তু বা বহু দূরে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাই না। বা লক্ষ্য করে দেখবে, যখন আমরা অনেক উঁচুতে উঠে যাই, অনেক উঁচুতে, নিচে যেসব মানুষজন থাকে তাদেরকে আমাদের খুব ক্ষুদ্র ক্ষুদ্র মনে হয় না? বা একটা ধরো গাছ অনেক দূরে আছে, দেখবে গাছটাকে মনে হয় এইটুকুনি একটা গাছ। কেন? আসলে বস্তুটা অনেক দূরে থাকলে আমরা বস্তুটাকে ছোট বলে মনে করি। এই যে আমরা পৃথিবী পৃষ্ঠে বসে চাঁদকে লক্ষ্য করি, চাঁদটা মনে হয় এইটুকুনি ছোট্ট মতো, তাই না? গোল। কিন্তু তাই কি? চাঁদ কিন্তু অনেক বড়। এগুলো কেন হয়? আসলে বস্তুটা অনেক দূরে অবস্থিত। বা দেখা যায় বস্তু যদি খুব ক্ষুদ্র হয়, তখন আমরা বস্তুটাকে দেখতে পাই না, ভালো করে পরিষ্কার করে স্পষ্ট করে দেখতে পাই না। এই যে দেখতে পাচ্ছি না, সেগুলোকে দেখতে সাহায্য করে যেসব যন্ত্র, তাদেরই নাম হলো বীক্ষণ যন্ত্র। তাই আমরা বলতে পারি বীক্ষণে সাহায্যকারী যন্ত্রকে কি বলবো? বীক্ষণ যন্ত্র। লক্ষ্যবস্তু বীক্ষণ যন্ত্র কি বলা যায়? লক্ষ্যবস্তু ক্ষুদ্র হলে, লক্ষ্যবস্তু ক্ষুদ্র হলে বা বহু দূরে অবস্থিত হলে যেসব যন্ত্র বস্তুটিকে দর্শনে সাহায্য করে তাদেরকে বীক্ষণ যন্ত্র বলে। বীক্ষণ যন্ত্র, বা অনেকে বলে বীক্ষণে সহায়ক যন্ত্র। মানে কি হলো? বীক্ষণে আমাদের দেখতে সাহায্য করছে, তাই বীক্ষণ সহায়ক যন্ত্র। কি হয় যেন, আসলে এই বীক্ষণ যন্ত্র বুঝতে গেলে আমাদের বীক্ষণ কোণ সম্পর্কে একটু আগে বুঝতে হবে। বীক্ষণ কোণ শব্দটার অর্থ, বীক্ষণ যন্ত্র তো সংজ্ঞা জানলাম, বীক্ষণ কোণ কি জানতে হবে। আসলে কি হয়, কোনো বস্তু থেকে, আমরা তো আগে শিখেছিলাম মানুষের চোখের গঠনে, বস্তু থেকে আলোকরশ্মি এসে চোখের লেন্সে প্রতিসরণের পর রেটিনার ওপর একটা প্রতিবিম্ব গঠন করে। এখন এই যে বস্তুর দুটো প্রান্ত থেকে বা বস্তুর প্রান্তগুলি থেকে আলোকরশ্মি এসে চোখের দৃষ্টি অক্ষের সঙ্গে, আমরা পড়েছিলাম দুটো অক্ষ থাকে, একটা হচ্ছে লেন্সের অক্ষ, একটা দৃষ্টি অক্ষ। এই চোখের অক্ষের সঙ্গে বা দৃষ্টি অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকেই বীক্ষণ কোণ বলে। এখন যে বস্তু যত বেশি বীক্ষণ কোণ উৎপন্ন করবে, সেই বস্তুর প্রতিবিম্ব রেটিনায় বড় গঠিত হবে। আর রেটিনায় বড় প্রতিবিম্ব গঠিত হওয়ার অর্থ কি? রেটিনায় বড় গঠিত হলে আমরা বস্তুটাকে বড় করে দেখব। অর্থাৎ বীক্ষণ কোণ বলতে কেমন বোঝায় যেন, ধরো আমি এখানটা একটা চোখ আঁকি, এইটাই হচ্ছে চোখের লেন্স, এইটাই সেই অক্ষ, দৃষ্টি অক্ষ। এখন দেখো এই বস্তু থেকে, ধরো কোনো একটা বস্তু কোথাও অবস্থিত, এই বস্তু থেকে আলোকরশ্মি গিয়ে এরকমভাবে গিয়ে এই জায়গাটা, এই যে চোখের লেন্সের সঙ্গে বা চোখের অক্ষের সঙ্গে, লেন্স বলবো না, অক্ষের সঙ্গে এই যে কোণটা উৎপন্ন করলো, এটাকেই বলা হবে বীক্ষণ কোণ। বস্তুর দুটো প্রান্ত থেকে, আমি একটা প্রান্তে এঁকেছি ঠিকই, দুটো প্রান্ত থেকে আলোকরশ্মি, এই একটা আলোকরশ্মি গেল আর এই দিক থেকে একটা আলোকরশ্মি গেল, এই দুটো মিলে অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বীক্ষণ কোণ বলবো। আর এই উৎপন্ন বীক্ষণ কোণের মান যত বড় হবে,
রেটিনায় গঠিত প্রতিবিম্ব তত বড় হয়। ফলে আমরা কি হয়, বস্তুটাকে তত বড় দেখি। আমরা বস্তু বড় দেখব কখন, যখন প্রতিবিম্ব রেটিনায় যে প্রতিবিম্ব হচ্ছে সেটা যত বড় হবে বস্তুটাকে তত বড় দেখব। ফলে বীক্ষণ কোণ আমরা কাকে বলতে পারি, বস্তুর প্রান্ত থেকে আগত আলোক রশ্মিগুলি প্রান্ত থেকে, আমি এটা মুছে দিই, এই ছবিটা পুনরায় আঁকছি না। প্রান্ত থেকে আগত আলোক রশ্মিগুলি চোখের অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বীক্ষণ কোণ বলে। আরেকটা জিনিস এখানে একটু স্টার দিয়ে লিখে নেওয়া উচিত, চোখে উৎপন্ন বীক্ষণ কোণের মান যত বড় হয়, রেটিনায় গঠিত প্রতিবিম্ব তত বড় হয়। ফলে বস্তুটিকে বড় আকারের মনে হয়। বোঝা গেল? মানে বস্তু থেকে আলো এসে চোখে যত বেশি বীক্ষণ কোণ উৎপন্ন করবে, আমরা সেই বস্তুকে কিন্তু তত বড় দেখব। কারণ কি, বীক্ষণ কোণ বড় হলে রেটিনায় গঠিত প্রতিবিম্ব বড় হচ্ছে, আর রেটিনায় প্রতিবিম্ব বড় মানে কি, আমরা বস্তুটাকে বড় করে দেখব। এখানটা আরেকটা জিনিস একটু লিখে নিতে পারি, এই যে বীক্ষণ সহায়ক যন্ত্র বা বীক্ষণ যন্ত্র, এগুলোর কাজই হলো বস্তু থেকে আগত আলোকরশ্মি যাতে চোখে বেশি বীক্ষণ কোণ উৎপন্ন করে তার ব্যবস্থা করে। অর্থাৎ বীক্ষণ সহায়ক যন্ত্র বা বীক্ষণ যন্ত্র কী করে, বীক্ষণ যন্ত্রগুলি চোখে উৎপন্ন বীক্ষণ কোণের মান বৃদ্ধি করে। আর বীক্ষণ কোণের মান বড় হলেই তো আমরা বস্তুটাকে বড় করে দেখব। এই হলো আলোকীয় যন্ত্রের মূল কাজ। আলোকীয় যন্ত্র এই কাজটাই করে। অর্থাৎ কি, আলোকীয় যন্ত্রের কাজ বোঝা গেল তো, বীক্ষণ কোণ বৃদ্ধি করা। আমরা একটুখানি বীক্ষণ কোণটা আর একটু বোঝার চেষ্টা করি। দেখবে একই আকারের বস্তু চোখে বিভিন্ন বীক্ষণ কোণ উৎপন্ন করলে বস্তুর আকারও ছোট মনে হয়। কেমন দেখো, আমি একটা ছবি আঁকি, আঁকলেই বুঝতে পারবে। ছবিটা আঁকতে হবে। কেমন দেখো, ধরো এই একটা চোখের প্রধান ছেদ। আমরা চোখ বলতে এই প্রধান ছেদটাকেই বুঝি, এই চোখ। আর এই হলো চোখের লেন্স, এই হলো অক্ষ, পিছনে তো রেটিনা আছে তোমরা জানো। ধরো আমি একই আকারের বস্তু নিলাম, এই একটা বস্তু, এই একটা বস্তু, দুটো একই বস্তু। ওই বস্তুটাকে প্রথমে ধরো এ পয়েন্টে রাখা হয়েছে, এ বিন্দুতে, পরে বি বিন্দুতে রাখা হয়েছে, বুঝছে? একই বস্তু। এবার ধরো এই কলমটাকে চোখের একবার এই সামনে রাখলাম আর একটু দূরে রাখলাম, দুটো অবস্থানে রাখলাম। দেখো যখন এ অবস্থানে রয়েছে তখন চোখে এই যে কোণটা উৎপন্ন করলে এটাই হলো বীক্ষণ কোণ। বস্তু থেকে আলো গিয়ে এই কোণটা উৎপন্ন করবে, এটাকে আমরা থিটা এ যদি বলি। যখন বস্তুটা বি অবস্থানে রয়েছে তখন দেখো উৎপন্ন বীক্ষণ কোণটা কী হবে, এখান থেকে আলো রশ্মি গিয়ে এখানটা যে কোণ উৎপন্ন করলো এইটা থিটা বি। অর্থাৎ
বস্তুটা যখন বি অবস্থানে রয়েছে বা চোখের কাছাকাছি রয়েছে তখন উৎপন্ন বীক্ষণ কোণের মান কী হলো? উৎপন্ন বীক্ষণ কোণের মান বৃদ্ধি পেল। আর বীক্ষণ কোণ বড় হয়ে গেল মানে বস্তুটাকে বড় দেখব। আমরা জানো এ বস্তুর তুলনায় বি বস্তুটাকে বড় দেখব, যদিও দুটো বস্তুর দৈর্ঘ্য সমান। কেন? কারণ বি বস্তু চোখে বেশি বীক্ষণ কোণ উৎপন্ন করেছে। এটা খুব ভালো আমরা বুঝতে পারি। ধরো পরপর লাইন দিয়ে ইলেকট্রিক পোস্ট পরপর দেওয়া আছে, ইলেকট্রিক পোস্ট বা গাছ দাঁড় করানো আছে পরপর একদম সোজা এরকম লাইন দিয়ে দাঁড়ানো আছে। দেখবে দূরের দিকে তাকালে গাছগুলো মনে হয় যেন যত দূরের দিকে যাচ্ছে গাছগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, মনে হয় না? দূরের দিকের গাছগুলো বুঝতে পারলে তো, এরকম একটা গাছ এরকম পরপর পোস্টার বা গাছ দাঁড় করানো আছে। এবার তুমি ওই লাইনে চোখ দিয়ে দেখবে প্রথম গাছটা বেশ বড় মনে হবে, তারপরে যত দূরের দিকে দেখবে গাছগুলো দেখবে আস্তে আস্তে দৈর্ঘ্য ছোট হয়ে যাচ্ছে বলে মনে হয়। কেন মনে হয়? ওই চোখে বীক্ষণ কোণটা কম উৎপন্ন করে, তাই আমরা ছোট দেখি। আর বীক্ষণ যন্ত্র কি করে? এই উৎপন্ন বীক্ষণ কোণের মান বাড়িয়ে দেয়। এই বীক্ষণ যন্ত্র জানতে গেলে বীক্ষণ কোণটা ভালো করে বুঝতে হবে। আশা করি বীক্ষণ কোণ কি বুঝতে পারলে। দেখো এবার একটু আমরা কৌণিক বিবর্ধন জানবো। এর আগে আমরা রৈখিক বিবর্ধন বা অনুদৈর্ঘ্য বিবর্ধন এই শব্দগুলো শুনেছিলাম, এবার শিখব কৌণিক বিবর্ধন। কৌণিক বিবর্ধন কি? এটা বীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি রাশি। এবার একটু আমরা কৌণিক বিবর্ধন বোঝার চেষ্টা করব। কৌণিক বিবর্ধন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি রাশি। এই বীক্ষণ যন্ত্র বুঝতে গেলে কৌণিক বিবর্ধন বুঝতে হবে। এর আগে আমরা এরকম বিবর্ধন শব্দটা শুনেছিলাম, রৈখিক বিবর্ধন, অনুদৈর্ঘ্য বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন, মনে পড়ছে? অনুদৈর্ঘ্য বিবর্ধন মানে কি ছিল? বা রৈখিক বিবর্ধন মানে প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতার অনুপাত। সেসব ক্ষেত্রে কী হয়, প্রতিবিম্বর দৈর্ঘ্য কত আর বস্তুর দৈর্ঘ্য কত সেই দুটো ভাগ করে দিলে যেটা আসে। কিন্তু এক্ষেত্রে এই কৌণিক বিবর্ধন বা বিবর্ধন ক্ষমতা বলা হয়। শব্দটা ভালো করে শুনবে, কৌণিক বিবর্ধন বা বিবর্ধন ক্ষমতা একই নয়, কিন্তু আগেকার যেগুলো শিখেছিলাম সেগুলোর মতো নয়। বিবর্ধন ক্ষমতা কি বলছে? কৌণিক বিবর্ধন বা বিবর্ধন ক্ষমতা বলছে বস্তুটা চোখে একটা বীক্ষণ কোণ উৎপন্ন করে খালি চোখে, অর্থাৎ আমরা চোখের সামনে কোনো যন্ত্র নিলাম না। আর চোখের সামনে যদি কোনো একটা যন্ত্র নিই তখন কি হবে? যন্ত্রটা একটা বস্তুর একটা প্রতিবিম্ব গঠন করবে, সেই প্রতিবিম্ব একটা বীক্ষণ কোণ উৎপন্ন করবে। আসলে বীক্ষণ যন্ত্রগুলোর কাজ কি? বীক্ষণ যন্ত্রগুলোর কাজ চোখের যাতে বেশি বড় বীক্ষণ কোণ উৎপন্ন করে। এই যন্ত্র চোখে যে বীক্ষণ কোণ উৎপন্ন করলো সেটা এবং যন্ত্র ছাড়া বস্তুটা চোখে যে বীক্ষণ কোণ উৎপন্ন করলো এই দুটোর অনুপাতকে আমরা বলি কৌণিক বিবর্ধন। এরকমভাবে লেখা যায়, বিবর্ধন ক্ষমতা কি যন্ত্র কর্তৃক, কোন যন্ত্র? বীক্ষণ যন্ত্র। যন্ত্র বলতে এখানে বীক্ষণ যন্ত্র, যে কোনো বীক্ষণ যন্ত্র, যন্ত্র কর্তৃক গঠিত প্রতিবিম্ব চোখে প্রতিবিম্ব কর্তৃক লিখি, প্রতিবিম্ব কর্তৃক উৎপন্ন বীক্ষণ কোণ অর্থাৎ ওই বীক্ষণ যন্ত্রটা যে প্রতিবিম্ব গঠন করছে সেই প্রতিবিম্ব চোখে যে বীক্ষণ কোণ তৈরি করলো সেটা। আর যন্ত্র ছাড়া বস্তু কর্তৃক উৎপন্ন বীক্ষণ কোণ। এটাকে বলা হয় বিটা চিহ্ন দ্বারা লেখা, এটাকে আলফা। এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে বিবর্ধন ক্ষমতা বা কৌণিক বিবর্ধন। আমি একটা উদাহরণ বলি আরও বুঝতে সুবিধা হবে। ধরো আমরা খালি চোখে চাঁদকে দেখছি, খালি চোখে মানে কোনো যন্ত্র ছাড়া যখন চাঁদকে দেখছি, চাঁদ থেকে আলোকরশ্মি এসে চোখে বীক্ষণ কোণ উৎপন্ন করছে, সেটা হলো যন্ত্র ছাড়া চোখে উৎপন্ন বীক্ষণ কোণ। অর্থাৎ ধরো সেটা 30 ডিগ্রি, এই আলফার মান হবে 30 ডিগ্রি। এবার আমি কোনো একটা যন্ত্র, ধরো একটা আলোকীয় যন্ত্রের নাম বলি, বীক্ষণ যন্ত্রের নাম বলা যায়, ধরো
দূরবীক্ষণ যন্ত্র। এবার দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যখন চাঁদকে দেখবো কী হবে, চাঁদ বেশ বড় আকারের মনে হবে। কেন মনে হলো? আসলে এই যন্ত্রটা একটা প্রতিবিম্ব গঠন করেছে, আমরা সেই প্রতিবিম্বটাকেই দেখছি, চাঁদকে দেখছি না কিন্তু চাঁদের প্রতিবিম্ব। সেই প্রতিবিম্ব চোখে যে বীক্ষণ কোণ উৎপন্ন করলো সেটাই হচ্ছে বিটা। ওই জন্য বলা হচ্ছে যন্ত্র কর্তৃক গঠিত প্রতিবিম্ব কর্তৃক উৎপন্ন বীক্ষণ কোণ। যন্ত্র যে প্রতিবিম্ব গঠন করলো সেই প্রতিবিম্ব কর্তৃক যে বীক্ষণ কোণ উৎপন্ন হলো আর খালি চোখে যে বীক্ষণ কোণ উৎপন্ন হলো, এই দুটোর অনুপাতকেই বলা হলো বিবর্ধন ক্ষমতা। বিবর্ধন ক্ষমতা বা কৌণিক বিবর্ধনের সঙ্গে যেন রৈখিক বিবর্ধনটাকে গুলিয়ে ফেলো না, দুটো কিন্তু একই শব্দ নয়। আসলে রৈখিক বিবর্ধন বা অনুদৈর্ঘ্য বিবর্ধনে কি করা হয়, বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করা হয়। অর্থাৎ রৈখিক বিবর্ধনের ক্ষেত্রে বস্তুর প্রকৃত দৈর্ঘ্য কত ছিল এবং প্রতিবিম্বের কত দৈর্ঘ্য হলো, সেই দুটোর অনুপাতকে আমরা রৈখিক বিবর্ধন বলেছিলাম। কিন্তু এই বিবর্ধন ক্ষমতা বা কৌণিক বিবর্ধনের ক্ষেত্রে, অর্থাৎ আলোকীয় যন্ত্রের ক্ষেত্রে যে বিবর্ধন বের করছে, সেক্ষেত্রে বস্তুর প্রকৃত আকার আমরা কত জানি না। কেন জানি না? ধরো আমি একটা উদাহরণ বলি, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে চাঁদ দেখা হচ্ছে। এখন আমি খালি চোখে চাঁদটাকে যত বড় দেখতাম, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে কী হবে, তার থেকে বড় দেখব। এই যে খালি চোখে চাঁদটাকে যতটা দেখছি আর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যত বড় করে দেখছি, সেইটাই হলো কৌণিক বিবর্ধন। কিন্তু একটু ভেবে দেখো, এখানে যে বিবর্ধনটা বের করা হচ্ছে, অর্থাৎ চাঁদটাকে যে বড় করে দেখা হচ্ছে, সেটা কি যন্ত্রের সাহায্যে যে বড় চাঁদ দেখতে পাচ্ছি সেটা কি প্রকৃত চাঁদের থেকে বড়? না, প্রকৃত চাঁদের আকারের থেকে বড় নয়। এখানে আমি খালি চোখে কতটা দেখতে পাচ্ছিলাম, কত বড় দেখতে মনে হচ্ছিল, আর যন্ত্র দিয়ে কত বড় দেখতে মনে হলো, এই দুটোর অনুপাত। তাই কৌণিক বিবর্ধনে কিন্তু রৈখিক বিবর্ধনের মতো একই রাশি নয়। রৈখিক বিবর্ধনে বস্তুর প্রকৃত দৈর্ঘ্য কিন্তু আলোচ্য বিষয় থাকে, এখানে বস্তুর প্রকৃত দৈর্ঘ্য বা ব্যাসার্ধ কোনো কিছুই আসে না। শুধুমাত্র কি আপাত আলোচনা করা হয় যে খালি চোখে কতটা দেখা যাচ্ছিল, যন্ত্র দিয়ে কত গুণ বড় করে দেখা গেল, সেটাই হলো বিবর্ধন ক্ষমতা। তাহলে আশা করি বিবর্ধন ক্ষমতা বোঝা গেল, বীক্ষণ যন্ত্র কি খানিকটা আমরা বুঝতে পারলাম। এবার একটু আমরা বীক্ষণ যন্ত্রের শ্রেণী বিভাগগুলো শিখব। বীক্ষণ যন্ত্রকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে অণুবীক্ষণ আর একটা দূরবীক্ষণ। বীক্ষণ যন্ত্র প্রধানত দুটো ভাগ, একটা হলো অণুবীক্ষণ যন্ত্র আর একটা হচ্ছে দূরবীক্ষণ। অণুবীক্ষণ কি করে? কাছের ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখতে ব্যবহার করা হয়। কাছের ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখতে সাহায্য করে, ছোট বস্তুকে, যেটা আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করি, ল্যাবে। আর দূরবীক্ষণ কি করে? দূরের বস্তুটা হয়তো অনেক বড় আকার, আমরা দেখতে ছোট মনে হচ্ছে আমাদের কাছে, সেটাকে আর একটু বড় করে দেখতে সাহায্য করে। দূরের বস্তুকে দেখতে সাহায্য করে। অণুবীক্ষণ যন্ত্রের আবার দুটো ভাগ, একটা হলো সরল অণুবীক্ষণ যন্ত্র আর একটা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। আমাদের সিলেবাসে দুটোই জানতে হবে, কিন্তু দুটোই আছে। সরল অণুবীক্ষণ যন্ত্র আমরা সবাই দেখেছি, কি জানো, আতস কাঁচ যেটাকে বলি, আতস কাঁচ ছোট লেখা বড় করে দেখায়, সেটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্রের একটা উদাহরণ, বা ওটাকেই আমরা বিবর্ধক কাঁচ বলেছিলাম, ওটাই একটি সরল অণুবীক্ষণ যন্ত্র। আর যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কিন্তু আমরা সবাই দেখেছি,
বায়োলজির ল্যাবে, যারা বায়োলজির ল্যাব পড়েছে, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র নিশ্চয়ই দেখেছো, পেঁয়াজের খোসার মধ্যে কোষ দেখানোর জন্য বা কচুর মূলের কোষগুলো দেখতে ব্যবহার করা হয়েছিল। আর দূরবীক্ষণ আবার দুই ধরনের হয়। দূরবীক্ষণ কি কি? ভূবীক্ষণ আর একটা হচ্ছে নভোবীক্ষণ। ভূবীক্ষণ কি? ভূবীক্ষণ শব্দটা দ্বারা বোঝা যাচ্ছে ভূপৃষ্ঠের ওপরের কোনো বস্তুকে দেখতে সাহায্য করে। ভূপৃষ্ঠের ওপরে মানে ধরো মরুভূমির মধ্যে এক স্থানে বসে আছে, সেখানে অনেক দূরের একটা বস্তু দেখতে কে সাহায্য করে? যে দূরবীক্ষণটা সাহায্য করে সেটা হচ্ছে ভূবীক্ষণ। আর নভোবীক্ষণ কি যেন? মহাকাশ পর্যবেক্ষণ কাজে, ওই যে চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র, সেগুলো পৃথিবীপৃষ্ঠ থেকে অনেক দূরে আছে, কিন্তু এখানটায় মহাকাশ পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হয়, তাই এটা নভোবীক্ষণ। একটা হচ্ছে ভূবীক্ষণ। আমাদের সিলেবাসে এই নভোবীক্ষণ সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করা আছে। নভোবীক্ষণের গঠন অনুযায়ী নভোবীক্ষণকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, গঠন অনুসারে। কিন্তু এটা মানে কিভাবে গঠিত হয়েছে, একটা হচ্ছে প্রতিসারক নভোবীক্ষণ আর একটা হলো প্রতিফলক নভোবীক্ষণ। এই দুই ধরনের নভোবীক্ষণ। প্রতিসারক নভোবীক্ষণ সম্পর্কেও জানবো। আমাদের প্রধানত এই তিনটে বীক্ষণ যন্ত্র সম্পর্কে জানতে হবে। সেটা কি? প্রতিসারক নভোবীক্ষণ, প্রতিফলক নভোবীক্ষণ আর এই চারটে সরল অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। এই চারটে যন্ত্র সম্পর্কে আমাদের প্রধানত সিলেবাসের বিষয়বস্তু। এখান থেকেই প্রশ্ন আসে, এখান থেকেই অঙ্ক আসে, যা কিছু এখান থেকেই আসে, এটা জানবো। তো আমরা শুরু করব। আর যেন প্রতিফলক নভোবীক্ষণের আবার 4 রকম মানে বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন, সেই অনুযায়ী নাম দেওয়া হয়েছে। যেমন একটা বলি গেগ্রীয় নভোবীক্ষণ, গেগ্রীয় নভোবীক্ষণ, একটা হচ্ছে নিউটনীয় নভোবীক্ষণ। এগুলো বিজ্ঞানীরা নিজেরা তৈরি করেছিলেন, বিভিন্ন বিজ্ঞানী সেই অনুযায়ী নামকরণ করা হয়েছে। যাই হোক, আমরা প্রথমেই জানবো সরল অণুবীক্ষণ যন্ত্র। সবচেয়ে সরল বীক্ষণ যন্ত্র যেটা আমাদের দেখতে সাহায্য করে। সরল অণুবীক্ষণ যন্ত্রের উদাহরণ তো বললাম, বিবর্ধক কাঁচ, যেটা আমরা ওষুধ দোকানে দেখবি খুব ব্যবহার করে। ওষুধ দোকানের লেখাগুলো, ওষুধের ওপর লেখাগুলো খুব ছোটো ছোটো হয়তো, সেগুলো দেখতে ব্যবহার করা হয়, বা অনেকে বইয়ের ছোটো ছোটো লেখা পড়তেও ব্যবহার করে। আমাদের কি বের করতে হবে? হ্যাঁ, যেটা বলছিলাম, এই বীক্ষণ যন্ত্র গঠনটা কি, কিভাবে গঠিত হয়, কিভাবে কাজ করে, সেটা জানতে হবে প্রত্যেকটা বীক্ষণ যন্ত্রের। আমি তো বলেইছি আমাদের কি কি শিখতে হবে সিলেবাসে। আর জানতে হবে এদের বিবর্ধন ক্ষমতা। কোন বিবর্ধন? কৌণিক বিবর্ধন বা বিবর্ধন ক্ষমতার সংজ্ঞা শিখছিলাম না, সেই বিবর্ধন ক্ষমতার রাশিমালাগুলো বের করতে হবে। অর্থাৎ তোমাদের প্রশ্ন দেবে যে একটি সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতার রাশিমালা প্রতিষ্ঠা করো, বা একটা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে কিভাবে প্রতিবিম্বের বিবর্ধন ঘটে ছবি এঁকে ব্যাখ্যা করো, বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে বিবর্ধন ক্ষমতার রাশিমালা প্রতিষ্ঠা করো। এগুলো তোমাদের প্রধানত দেবে, বিবর্ধন ক্ষমতা বা কৌণিক বিবর্ধনের রাশিমালা। আজকের আমরা এই ক্লাসে প্রধানত এই সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা বের করব। আর বিবর্ধন ক্ষমতা মনে আছে তো? বের করতে গেলে একটু আগেই বলছিলাম বিবর্ধন ক্ষমতা এম মানে কি? বিটা বাই আলফা। বিটাটা কি বলেছিলাম? যে যন্ত্র যে প্রতিবিম্ব গঠন করে সেই প্রতিবিম্ব কর্তৃক চোখে উৎপন্ন বীক্ষণ কোণ, আর আলফাটা খালি চোখে, বস্তু চোখে যে বীক্ষণ উৎপন্ন করে সেই দুটো বীক্ষণ কোণের অনুপাতকেই বলা হলো কৌণিক বিবর্ধন। আমরা এই এম এর মান প্রধানত বের করব প্রত্যেকটা যন্ত্রের ক্ষেত্রে। যে কটা অণুবীক্ষণ যন্ত্র বা দূরবীক্ষণ যন্ত্র আমাদের সিলেবাসে আছে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে জানি সরল অণুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধক কাঁচ কখন, বা একটা উত্তল লেন্স বলতে পারো। আমরা জানি একটি উত্তল লেন্সের, এর আগের ক্লাসগুলোতে জেনেছিলাম যে উত্তল লেন্সের ফোকাস এবং মেরুর মধ্যে বস্তু থাকলে লেন্সটি কী করে? তার একটা বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। আমরা সেই বিবর্ধিত প্রতিবিম্বটা বিবর্ধন ক্ষমতা বের করব। দেখো কেমন, একটু পড়ে লিখে ফেলি। তাহলে আমরা প্রথমে শিখব, 4টে জিনিস জানতে হবে বললাম। প্রথমে জানবো সরল অণুবীক্ষণ যন্ত্র। উদাহরণ কি? এটা হচ্ছে আতস কাঁচ বা বিবর্ধক কাঁচ। কেমন হয় দেখো, একটা উত্তল লেন্স এই রাখা হলো,
উত্তল লেন্সের আমরা জেনেছিলাম ফোকাস বিন্দুর মধ্যে যদি বস্তু রাখি কি হয়, যদি এবি বস্তু রাখা হয়, বস্তু থেকে আলোকরশ্মি গিয়ে লেন্সে প্রতিসরণের পর একটি প্রতিবিম্ব গঠিত হয়, যে প্রতিবিম্বটা কি হয়, বিবর্ধিত হয়, অসৎ হয়, সমশীর্ষ হয়, এগুলো সব জেনেছিলাম। উত্তল লেন্স তখনই বিবর্ধক কাঁচ হিসেবে কাজ করে যখন বস্তুটা লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝে কোথাও থাকে। আমরা যখন বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করি উত্তল লেন্সকে, তখন চেষ্টা করি বস্তুটাকে আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যে এমন এক স্থানে রাখতে যাতে এই লেন্স এই যে প্রতিবিম্বটা গঠন করবে সেটা যেন লেন্স থেকে 25 সেন্টিমিটার দূরে হয়, বা এই 25 সেন্টিমিটারকে আমরা কি বলেছিলাম, নিকট বিন্দুতে গঠিত হয়। কেমন হয় দেখো, আরও একবার বলি। ধরো বস্তুটাকে এই জায়গায় রাখলাম আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে, বস্তু থেকে আলো গেল, প্রতিসরণ হবে, প্রতিসরণ হওয়ার পর কোথা দিয়ে যাবে শিখেছিলাম, লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে গেল, আরেকটি আলোকরশ্মি কী হবে, সরাসরি চলে যাবে 2 নম্বর আলোকরশ্মি, আলোক কেন্দ্রগামী আলোকরশ্মি কোনো চ্যুতি ঘটে না, সরাসরি নির্গত হয়ে যায়। এবার এই দুটো রশ্মি কখনো মিলিত হবে না। আমরা যদি এই দুটো রশ্মিকে বর্ধিত করি, দাঁড়াও বেঁকে গেল একটা, এই যে দুটো রশ্মি মিলিত হলো, এই দুটো রশ্মি, দাঁড়াও আঁকাটা একটু বেঁকে গিয়েছে তাই না, আর একবার আঁকি, আরেকবার একটু ভালো করে আঁকি। বস্তু রাখলাম, বস্তু থেকে আলোক রশ্মি গেল, ফোকাস বিন্দু দিয়ে নির্গত হয়ে যাবে, আরেকটি আলোক রশ্মি কী হবে, আলোক কেন্দ্র দিয়ে এইভাবে নির্গত হবে, ঠিক তো? এই দুটো আলোক রশ্মি কখনো মিলিত হবে না, বোঝাই যাচ্ছে এবারে, যেহেতু ওরা দূরে দূরে সরে যাচ্ছে। আমরা কি করব, যখন আমাদের চোখে বা দর্শকের চোখে এই দুটো আলোক রশ্মি এসে পৌঁছায়, আমাদের চোখ মনে করে যেন প্রতিষ্ঠিত রশ্মি দুটো, এই দুটো তো প্রতিষ্ঠিত রশ্মি, আমাদের কাছে মনে হয় যেন প্রতিষ্ঠিত রশ্মিটা এইভাবে মিলিত হয়েছে, আমাদের চোখ কল্পনা করে বাড়িয়ে নেয়। এই যে জায়গাটায় বাড়িয়ে নিল সেটাই হলো কি প্রতিবিম্ব, সেই স্থানে প্রতিবিম্ব গঠিত হয়েছে বলে আমাদের মনে হয়। অর্থাৎ আমরা এই এবি বস্তুর প্রতিবিম্বটা কোথায় গঠিত হয় বলে আমাদের মনে হচ্ছে, এবি বস্তুর প্রতিবিম্ব যেন এ প্রাইম বি প্রাইম স্থানে গঠিত হয়েছে বলে মনে হচ্ছে। ফলে কিন্তু এটা খেয়াল রাখবে, বস্তুটাকে এমনভাবে আমরা আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যে রাখবো যাতে এই প্রতিবিম্বটা এই লেন্স থেকে 25 সেন্টিমিটার দূরে বা নিকট বিন্দুতে গঠিত হয়। নিকট বিন্দুর দূরত্বকে আমরা বলেছিলাম ডি দ্বারা লিখব। আসলে কি জানো, এই লেন্সটাকে আমাদের চোখ কিন্তু এত দূরে থাকে না, আমি ছবিতে এঁকেছি হয়তো, আমরা একদম লেন্সের কাছাকাছি চোখ রেখে দেখি তাই না। অর্থাৎ এই প্রতিবিম্বটা লেন্স থেকে 25 সেন্টিমিটার দূরে, মানে আমরা বলতে পারি আমাদের চোখ থেকেও 25 সেন্টিমিটার দূরে। তুমি এখন ছবিটা দেখে বলতে পারো কই না তো স্যার, লেন্স থেকে তো আমাদের চোখ অনেক দূরে আছে। আদৌ এরকম হয় না, চোখটা একদম লেন্সের কাছাকাছি থাকে। আমরা লেন্সটাকে, উত্তল লেন্সটাকে আমাদের চোখ বলে ধরে নিতে পারি, যদিও একটু তফাৎ থাকে সেটা আমরা নগণ্য বলে উপেক্ষা করছি। ফলে কি করব, বোঝা গেল, মানে এই সরল অনুবীক্ষণ যন্ত্র হিসাবে উত্তল লেন্সকে ব্যবহার করতে গেলে আমরা এমন অবস্থানে বস্তু বসাবো যাতে তার প্রতিবিম্বটা চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে বা ডি দূরে গঠিত হয়, ওই এ ড্যাশ বি ড্যাশ অবস্থানে রাখা হলো। এখন আমাদের কি বের করতে হবে, এখন আমাদের বের করতে হবে কৌণিক বিবর্ধন এম এর মান। এম মানে কি জেনেছিলাম, বিটা বাই আলফা। বিটা কি, বিটা হচ্ছে যন্ত্র
যে প্রতিবিম্ব গঠন করে সেই প্রতিবিম্ব কর্তৃক চোখে উৎপন্ন বীক্ষণ কোণ। ফলে এখানে বিটা কোনটা হবে দেখো, যন্ত্র অর্থাৎ এই আতস কাঁচটা বা বিবর্ধক কাঁচটা, বা এটাকে আমরা সরল অনুবীক্ষণ যন্ত্র বলছি, এ চোখে যে প্রতিবিম্ব গঠন করলো সেটা কোনটা, এ ড্যাশ বি ড্যাশ, এটাকেই তো আমরা দেখব। এই এ ড্যাশ বি ড্যাশ চোখে যে বীক্ষণ কোণ উৎপন্ন করলো, চোখে বলতে আমরা এই লেন্সের সঙ্গে যে কোণ, দেখো এই যে এই কোণটাকেই আমরা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ বিটা বলতে পারি। অর্থাৎ এখানে ট্যান বিটা সমান কত লেখা যায়, ট্যান বিটা সমান আমরা লিখতে পারি, ট্যান বিটা মানে কি লম্ব বাই ভূমি, অর্থাৎ এ ড্যাশ বি ড্যাশ বাই ও বি ড্যাশ লম্ব বাই ভূমি। এবার বিটা এটাকে কি বলা হচ্ছে, যন্ত্র যে প্রতিবিম্ব গঠন করলো সেই প্রতিবিম্ব কর্তৃক উৎপন্ন বীক্ষণ কোণ। এটাকে আমরা দেখো বিটা নিয়ারলি ইকুয়াল টু কত, এ ড্যাশ বি ড্যাশ বাই ও বি ড্যাশ বলতে পারি। যেহেতু কি বিটাটা ক্ষুদ্র, বিটা ক্ষুদ্র হওয়ায় কি বলা যায়, বিটা ক্ষুদ্র হওয়ায় আমরা বলতে পারি ট্যান বিটা নিয়ারলি ইকুয়াল টু বিটা। সেই কারণেই আমরা বসিয়ে দিলাম। তাহলে আমাদের বিটা নির্ণয় হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কি বের করব, খালি চোখে বস্তুটা চোখে যে বীক্ষণ কোণ উৎপন্ন করে মানে আলফাটা, এই আলফাটা নির্ণয় করব। আলফাটা নির্ণয় করলেই তো দুটোর অনুপাত বের করতে হবে। এখন খালি চোখে বলতে গেলে তুমি দেখো আমাদের চোখটাকে আমি বললাম তো, আমাদের চোখ এই লেন্সের একদম কাছাকাছি আছে, লেন্সের অবস্থানটাকে আমাদের চোখের লেন্সের অবস্থানও ধরে নিতে পারি, বলেই দিলাম। তুমি বলতে পারো স্যার তাহলে তো এবি বস্তুটা আমাদের চোখে সেই বিটা কোণই উৎপন্ন করেছে, অর্থাৎ এক্ষেত্রে যা কোণ উৎপন্ন করেছিল এখানে ওই একই কোণ উৎপন্ন করেছে। কিন্তু হবে না, ওই কোণটা কেন হবে না, দেখো আমাদের চোখ যদি এখানে থাকে আর বস্তু যদি এত কাছাকাছি থাকে, আমরা বস্তুটাকে স্পষ্টভাবে দেখতে পারবো না। এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম মিনিমাম চোখ থেকে কত দূরে থাকতে হবে, 25 সেন্টিমিটার দূরে, তাই তো। ফলে আমি এই এবি বস্তুটাকে তখন এই অবস্থানে রাখলে কিন্তু বস্তুটাকে দেখতে পারবো না, যখন যন্ত্র ছাড়া দেখছি। যন্ত্র ছাড়া দেখতে গেলে এই বস্তুটাকে, এবি বস্তুটাকে আমাদের এই অবস্থানে রাখতে হবে, এই যে যেখানটা প্রতিবিম্ব গঠিত হয়েছিল, কারণ প্রতিবিম্বটাই তো চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে গঠিত হয়েছিল। এই অবস্থানে রাখতে হবে, এবি অবস্থানে। এই অবস্থানে রাখলে চোখে যে কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এই যে কোণটা, এটাই হবে আমাদের কি আলফা। বোঝা গেল? এটা একটু অন্য কালি দিয়ে দেখায়, সুবিধা হবে বুঝতে। এই যে কোণটা, এই কোণটা হবে কিন্তু আলফা। কেন বোঝা গেল, তুমি বস্তুটাকে ওখানে রাখলে কিন্তু আর খালি চোখে যখন দেখবে দেখতে পাবে না, ওই অবস্থানে রাখলে। যখন লেন্সের সাহায্যে দেখছো তখন ওখানটা বস্তু রাখলে প্রতিবিম্ব তো 25-এ গঠিত হয়েছে, দেখতে পাবে। খালি চোখে দেখতে গেলে বস্তুটাকেই 25-এ সরিয়ে রাখতে হবে, এই অবস্থানে। এই অবস্থানে রাখলে চোখে যে বীক্ষণ কোণ উৎপন্ন করছে সেটাকেই আমরা বলছি কি আলফা। আর তুমি বলবে স্যার এই তো খালি চোখে দেখছি, তাহলে যন্ত্রের সঙ্গে কেন কোনটা ধরছেন, লেন্সের সঙ্গে? আমি বললাম, শুরুতেই বলেছিলাম যে লেন্স এবং চোখ, আমাদের চোখ একই অবস্থানে আছে বলে আমরা ধরে নিচ্ছি, খুব কাছাকাছি আছে, তাই দুটো অবস্থান একই ধরছি। লেন্সের সঙ্গে যা কোণ উৎপন্ন করবে সেটাকেই আমরা ধরে নিতে পারি চোখের সঙ্গে উৎপন্ন কোণ, তাই আলফা লেখা হলো। ফলে দেখো আমরা ওই ছবি থেকে ট্যান আলফা সমান কত লিখতে পারি, ওই যে ত্রিভুজটা থেকে ট্যান আলফা সমান কি লম্ব বাই ভূমি। কোন ত্রিভুজটা থেকে লিখছি বলতে, এখানে লিখে নিই, ত্রিভুজ এ বি আর ও ত্রিভুজ, ত্রিভুজ এ বি ও থেকে আমরা লিখতে পারি ট্যান আলফা মানে কি লম্ব বাই ভূমি, অর্থাৎ এ বি বাই ভূমি মানে কোনটা ও বি ড্যাশ হলো। অর্থাৎ আবার ওই একই কারণে আলফা নিয়ার ইকুয়াল টু কত, এ বি বাই ও বি ড্যাশ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। দেখো আমরা আলফা এবং বিটা দুটো নির্ণয় করে ফেললাম। এবার ট্যান আলফা বাই ট্যান বিটা করলে কত আসবে দেখো, আর সরি ট্যান আলফা নয়, বিটা বাই আলফা বের করতে হবে, তাই না? আমাদের তো এটাই বের করতে বলেছে, কৌণিক বিবর্ধনের রাশিমালা। ফলে বিটা এম সমান কত আসছে, এম সমান করলে আসছে বিটা বাই আলফা, অর্থাৎ বিটার মান কত, এ ড্যাশ বি ড্যাশ বাই ও বি ড্যাশ ইন্টু এটা কত, ও বি ড্যাশ বাই এ বি। দেখো কাটাকুটি হয়ে গেলে এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি এলো। অর্থাৎ কৌণিক বিবর্ধনের রাশিমালাটা একটু ভালো করে যদি লক্ষ্য করো, আমাদের চেনা রাশিমালার আকারে চলে এসছে। কৌণিক বিবর্ধনটা এসছে, দেখো এ ড্যাশ বি ড্যাশ কি প্রতিবিম্বের উচ্চতা, এ বিটা কি বস্তুর উচ্চতা। আমরা তো এটা রৈখিক বিবর্ধনও বলেছিলাম, রৈখিক বিবর্ধনে তাই শিখেছিলাম না, যে প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাত।
এখানেও দেখো প্রায় প্রায় বলবো না, সেই রাশিমালাটাই এলো, যদিও এটা সরল অনুবীক্ষণ যন্ত্র বলে এলো, সবসময় যে আসবে এরকম নয়। অর্থাৎ এম সমান কেমন এলো, এম সমান আমরা লিখতে পারি এ ড্যাশ বি ড্যাশ, প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতা, এটাকে আমরা কি বলতে পারি, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। ডিটা কি, ডি বলতে এই যে প্রতিবিম্ব দূরত্ব, আর ইউটা কোনটা, এই যে বস্তুটা যে দূরে আছে, বস্তুটা এবি, তার প্রতিবিম্বতে এ ড্যাশ বি ড্যাশ, এই বস্তু দূরত্বটা ইউ যদি হয় তাহলে এম সমান কত হলো, ডি বাই ইউ। এটাই হলো সরল অনুবীক্ষণ যন্ত্রের কৌণিক বিবর্ধনের রাশিমালা। আমি একটু উপরে লিখে নিই, এম সমান ডি বাই ইউ। ডিটা কি, প্রতিবিম্ব দূরত্ব। আমরা ধরে নিচ্ছি প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছে, লেন্স থেকে বা চোখ থেকে নিকট বিন্দুতে গঠিত হয়েছে। ডি এর মান তোমরা নিশ্চয়ই জানো 25 সেন্টিমিটার, বসে দিলাম। এবার এই রাশিমালাটাকে না একটু আলাদা আকারেও প্রকাশ করা যায়, বস্তুর দূরত্বের আকারে বা ফোকাস দূরত্বের আকারেও প্রকাশ করা যায়। এটাই মূল রাশিমালা। এটা থেকে আমরা একটু অন্যান্য রাশিমালা বা অন্য আকৃতির সমীকরণ প্রতিষ্ঠা করার চেষ্টা করব। দেখ কীভাবে করা যায়। লেন্সের সমীকরণ থেকে আমরা কি জানি, ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ সমান 1/f। এই সমীকরণ কিন্তু আমরা জানতাম, লেন্সের সমীকরণ প্রতিষ্ঠা করেছিলাম। এখন এখানে যদি আমরা বসিয়ে দিই ডি বাই ভি মাইনাস ডি বাই ইউ সমান ডি বাই এফ, অর্থাৎ প্রত্যেকটা রাশিকে, এই যে এখানে সমীকরণের প্রত্যেকটা রাশিকে ডি দিয়ে গুণ করে দিলাম। দেখো ডি বাই ভি, ডি বাই ইউ, ডি বাই এফ করতে পারি। ও হ্যাঁ, এখানে চিহ্ন প্রথা বসাতে হবে। চিহ্ন প্রথা অর্থাৎ ডিও নেগেটিভ হবে, ইউও নেগেটিভ হবে। কেন, লেন্সের সামনে থাকলে বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব নেগেটিভ হয়, কিন্তু ফোকাস দূরত্বটা পজিটিভ হবে। ডিটা হবে নেগেটিভ আর ইউটাও হবে নেগেটিভ, কিন্তু এফটা হবে পজিটিভ। কেন, নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক, আর লেন্সের সামনে বস্তু আর প্রতিবিম্ব আছে বলে এটা হবে ঋণাত্মক। ফলে আমি যদি এখানে বসাই, এই সমীকরণে বসাই, দেখো কি আসবে, মাইনাস ডি বাই ভি প্লাস, আচ্ছা এটা সেই কি থাকবে, ডি এর জায়গায় মাইনাস ডি বসবে, ইউর জায়গায় মাইনাস ইউ বসবে। আচ্ছা এখানটা ডি বসাবো না, সরি, এখানে ভিটা বসে, হ্যাঁ ডি দিয়ে ভাগ করেছি, ডি একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা, 25 দিয়ে ভাগ করে দিচ্ছি। ভি এর জায়গায় মাইনাস বসাবো, তাহলে এটা কত হলো মাইনাস, এটাই ডি ইউর জায়গায় মাইনাস বসালে প্লাস হয়ে গেল, আর এটা ডি বাই এফ। ডিটাকে আর নেগেটিভ করলাম না, এখানে ডি বলতে দূরত্বটা বোঝাচ্ছে না, সংখ্যা বসাচ্ছে। এখানে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব বলতে ইউ আর ভিটাকে বুঝিয়েছি, তাই ভি এর জায়গায় নেগেটিভ বসিয়েছি, ইউর জায়গায় নেগেটিভ বসিয়েছি, আর এফটা পজিটিভ। ফলে দেখো সমীকরণটা দেখতে কেমন হলো, ডি বাই ইউ সমান কত এলো, ডি বাই ভি প্লাস ডি বাই এফ। আর ডি বাই ইউটাকে কী বলা হয়, ডি বাই ইউটাকে আমরা বলি কৌণিক বিবর্ধনী এম, অর্থাৎ এম সমান কত, ডি বাই ভি প্লাস ডি বাই এফ। এই যে রাশিমালাটা প্রতিষ্ঠা হলো, এটাই হলো কৌণিক বিবর্ধনের বিকল্প একটা রাশিমালা। দেখো এখানে শুধু বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব ছিল, এখানে প্রতিবিম্ব দূরত্ব আর ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্কটা চলে এলো। প্রতিবিম্বটা এখানে কিন্তু এই সমীকরণের ক্ষেত্রে আমরা ধরেই নিয়েছি প্রতিবিম্ব নিকট বিন্দুতে গঠিত হয়েছে, এখানে কিন্তু সেরকম ধরা হয়নি, কারণ ভি আছে, ভি এর মান যা খুশি হতে পারে। এখন এখানে দুটো কেস, এই সমীকরণ থেকে তোমাদের যদি বিবর্ধনের রাশিমালা প্রতিষ্ঠা করতে বলে, এটাও করতে পারো, এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বলে যে প্রতিবিম্ব নিকট বিন্দুতে গঠিত হলে বিবর্ধন কত হবে, এইটা করে দেবে, বা এখান থেকেও প্রতিষ্ঠা করা যাবে। দেখবে, দেখো আমরা এই সমীকরণ থেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, এই পাশেই করি। কেস 1-এ বলি প্রতিবিম্ব নিকট বিন্দুতে গঠিত হলে, এখানে কিন্তু প্রতিবিম্ব যে কোনো স্থানে, যেহেতু ভি এর মান আমরা কিছু লিখিনি, যে কোনো মান হতে পারে, প্রতিবিম্ব নিকট বিন্দুতে গঠিত হলে, নিকট বিন্দুতে গঠিত হওয়ার অর্থ কি, গঠিত হওয়ার অর্থ হচ্ছে ভি এর মান তখন ডি হয়ে যাবে।
নিকট বিন্দুতে হয়েছে, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব কত হবে ডি বা 25 সেন্টিমিটার। এই সমীকরণে বসিয়ে দাও, সেক্ষেত্রে এমটা কত আসবে, ভি এর জায়গায় ডি বসালে আসছে 1 + d/f। আর প্রতিবিম্ব যদি অসীমে হয় কেস 2 অসীমীয় হতে পারে। অসীমে হলে ভি সমান তখন কত ইনফিনিটি, অসীম বসাবো। ভি এর মান অসীম বসালে এই সমীকরণটা কেমন দেখতে হচ্ছে দেখো তো। এই সমীকরণে ভি এর মান অসীম বসানো মানে এমটা আসবে d/∞ প্লাস d/f, অর্থাৎ কেবলমাত্র d/f। দেখো প্রতিবিম্ব নিকট বিন্দুতে হলে বিবর্ধন হচ্ছে 1 + d/f, কিন্তু প্রতিবিম্ব যদি অসীমে হয় তখন বিবর্ধন d/f। বলতে পারবে কোন ক্ষেত্রে প্রতিবিম্বের বিবর্ধন বেশি হলো, অর্থাৎ কেস 1 এর ক্ষেত্রে প্রতিবিম্বের বিবর্ধন বেশি না কেস 2 এর ক্ষেত্রে বিবর্ধন বেশি। সমীকরণ দুটো লক্ষ্য করলেই দেখা যাচ্ছে এখানে 1 + d/f, কিন্তু এখানে কেবলমাত্র d/f, ফলে এটা বেশি। অর্থাৎ প্রতিবিম্ব নিকট বিন্দুতে হলে বিবর্ধনটা বেশি হয়। বিবর্ধন বেশি হওয়া মানে কি, প্রতিবিম্বটাকে আমরা বড় করে দেখি। তাই আমরা সবসময় চেষ্টা করি এই সরল অনুবীক্ষণ যন্ত্রে প্রতিবিম্বটা নিকট বিন্দুতে যাতে গঠিত হয় সেই ব্যবস্থা করি। নিকট বিন্দু ছাড়া এর বাইরে কোথাও গঠিত হলে, অর্থাৎ এই ডি এর থেকে বেশি দূরত্বে গঠিত হলে তখন বিবর্ধন কমে যাবে। আর এইভাবে প্রতিবিম্ব যদি অসীমে চলে যায় তখন বিবর্ধন সবচেয়ে কম হয়। সেটা কত, কেবলমাত্র d/f। ডিটা কি 25 প্রতিবিম্ব দূরত্বটা, এই নিকট বিন্দুর দূরত্ব, আর এফটা ফোকাস দূরত্ব। তাই আমরা উত্তল লেন্সকে যখন সরল অনুবীক্ষণ যন্ত্র হিসেবে ব্যবহার করি তখন বিবর্ধনটা যাতে সর্বোচ্চ হয় সেই জন্য প্রতিবিম্ব নিকট বিন্দুতে গঠন করার চেষ্টা করি। সেটা আমি ক্লাসের শুরুতেই বলছিলাম যে এমনভাবে বস্তুটাকে রাখবো আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যে যাতে প্রতিবিম্ব নিকট বিন্দুতেই গঠিত হয়। আশা করি বুঝতে পেরেছি। দুটো রাশিমালাও লাগবে, এটাও রাখতে পারো। দেখো দুটোর তফাৎটা বুঝি, এখানে ইউ আছে বস্তু দূরত্ব আছে, কিন্তু এখানে ফোকাস দূরত্ব সম্পর্কে এলো, এই হলো তফাৎ। একই সমীকরণ মান বের করলে দেখবে একই আসবে সব ক্ষেত্রে। এখানে ফোকাস দূরত্বের আকারে আছে, এখানে বস্তু দূরত্বের আকারে বিবর্ধনের রাশিমালাটা এসছে। আর এখানে একটা প্রশ্ন দেয় যে কোথায় ব্যবহার করা হয়। আমি তো ক্লাসে মাঝে মাঝেই বলে দিয়েছি কোথায় কোথায় ব্যবহার করা হয়। ছোট লেখাকে বড় করে পড়তে আতস কাঁচ ব্যবহার করা হয়, আতস কাঁচ হিসেবে ব্যবহার করা যায়, ওষুধ দোকানে ব্যবহার করা হয়। তবে আমরা আরেকটা প্রশ্ন দেয় এখানে, এইসব ব্যবহারগুলো তো আছে, তার সঙ্গে একটা প্রশ্ন দেয় যে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কিভাবে বাড়ানো যায়। এই প্রশ্নটা খুব পড়ে যে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা আমরা কিভাবে বাড়াতে পারি। দেখো এই সমীকরণ দেখে কি মনে হচ্ছে কিভাবে বাড়ানো যেতে পারে। ওই যে দুটো সমীকরণ, যে কোনো একটা সমীকরণ দেখো, উপরের সমীকরণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ওখানটা বিবর্ধন সর্বাধিক। তো তুমি বলতে পারো যে এফ এর মান কমিয়ে বিবর্ধন ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়। বিবর্ধন ক্ষমতা বৃদ্ধির উপায় কিভাবে বাড়ানো যেতে পারে। দেখো এম সমান আমরা জানি কত, যে কোনো একটা সমীকরণ নিলাম, এফ এর মান যদি কমাতে পারি, ডি তো ফিক্সড, ডিটা কত নিকট বিন্দুর দূরত্ব সেটা কত হবে 25, ডিটা ফিক্সড। এফ এর মান কমালে কিন্তু এম এর মান বেড়ে যাবে, অর্থাৎ লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমাতে হবে। এখন ফোকাস দৈর্ঘ্য কমাতে গেলে কি করতে হয় মনে আছে তো, লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সমীকরণও আমরা শিখেছিলাম লেন্স নির্মাতার সূত্র থেকে 1/r1 মাইনাস বা এরকম শিখেছিলাম উভয়তল লেন্সের ক্ষেত্রে 2/r। অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য কমাতে গেলে বক্রতা ব্যাসার্ধ বাড়াতে হবে। বক্রতা ব্যাসার্ধ বাড়ানো মানে বুঝতে পারছো, ধরো এই লেন্স ছিল, তার আরও বক্রতা ব্যাসার্ধ বাড়ালে এরকম হয়ে যাবে, আরও বড় হবে, মানে কি লেন্সটা পুরো হবে, মোটা হবে। ভালো করে বোঝো, এম বাড়াতে গেলে এফ কমাতে হবে, এফ কমাতে গেলে আর বাড়াতে হবে। আর লেন্সের বক্রতা ব্যাসার্ধ যত বাড়বে লেন্সটা তত পুরো বা মোটা হয়ে যাবে। আর পুরো বা মোটা হয়ে যাওয়ার অর্থ কী জানবেন জানো, যে প্রতিবিম্ব হবে সেটা স্পষ্ট হবে না, প্রতিবিম্বটা অস্পষ্ট হয়ে পড়বে আস্তে আস্তে। যত লেন্সটা মোটা হবে প্রতিবিম্ব তত অস্পষ্ট হয়ে পড়বে। ফলে আমরা এফ যত খুশি কমাতে পারি না, যত খুশি কমিয়ে বিবর্ধন যত খুশি বাড়াবো এটা করা যায় না। তাহলে তো আমরা উত্তল লেন্স দিয়ে চাঁদের পৃষ্ঠকেও কী হচ্ছে দেখা যেত, তাই না? কিন্তু সেটা আমরা দেখতে পারি না। কেন? এটাই কারণ এফ বাড়ালে হয়তো
এই এফ কমালে হয়তো এফটা বাড়বে, এই এমটা বাড়বে, ফোকাস দৈর্ঘ্য কমালে বিবর্ধন বাড়বে হয়তো, কিন্তু সমস্যা অন্য জায়গায় তৈরি হয়ে গেল কি, লেন্সটা পুরো হয়ে যাচ্ছে, বিবর্ধন বাড়ছে হয়তো কিন্তু প্রতিবিম্ব অস্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে প্রতিবিম্ব যদি অস্পষ্ট আর কি দেখবে, কিছুই পরিষ্কার দেখা যাবে না। তাই আমরা যত খুশি বিবর্ধন ক্ষমতা বাড়াতে পারি না। মোটামুটি একটা উত্তল লেন্সের বিবর্ধন ক্ষমতা সর্বাধিক 10 হতে পারে, মানে সর্বাধিক 10 গুণ করতে পারি। একটা উত্তল লেন্স এমনভাবে তৈরি করা যায় যে বস্তুটা 10 গুণ বড় প্রতিবিম্ব সে পরিষ্কার স্পষ্টভাবে গঠন করতে পারবে, এর চেয়ে বেশি পারবে না। কিন্তু 10 গুণ করলে কোনো লাভ নেই, তো একটা কোষকে আমরা দেখতে পাবো না তাহলে সরল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে। এর চেয়ে যদি আরও 100 গুণ বা 150 গুণ করার ব্যবস্থা করতে পারি, মানে বস্তুর দৈর্ঘ্য যা তার থেকে 150 গুণ করার, তার 150 গুণ করলে কী হবে, তখন আমরা কোষটাকে আরও ভালোভাবে দেখতে পাবো বস্তুটাকে। সেটা কোথায় করা হয় যেন, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে। এমনকি ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপ যেগুলো আছে, ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র, সেগুলো তো 2500-3000 গুণও করে দিতে পারে একটা বস্তু, ক্ষমতা এত উচ্চ মানের। যাক, সরল অণুবীক্ষণ যন্ত্রের নামটাই তো সরল, শেষে তো সরলে স্বাভাবিক খুব সহজ সরল কাজ করবে, তাই করছে। অন্তত 10 গুণ তো করলো, তাতেই আমাদের অনেক কাজ চলে যাবে, তাই না? এরপরেই আমরা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র শিখব, যে প্রায় 200-250 গুণ করতে পারে, কার বস্তুর তুলনায় 200-250 গুণ, বা খালি চোখে তুমি যতটা বস্তুটাকে দেখো তার 250 গুণ করে দিতে পারে। যেই যন্ত্রে চোখ রাখলে 250 গুণ বড় করে দেখতে পারি। আমরা পরের ক্লাসে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে শিখব। এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রটা তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমাদের বিভিন্ন গাণিতিক প্রশ্ন আসে। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।